আর আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছে। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে অশেষ ভালোই আছি। আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব, অর্থনীতি প্রথম পত্রের নবম অধ্যায়ের সামগ্রিক আয় বিষয়ে আলোচনা করব। জাতীয় আয় পরিমাপের জাতীয় আয় কি, সামগ্রিক আয় কি, জিএনপি কি, জিডিপি কি, পার্সোনাল ইনকাম কি, ব্যয়যোগ্য কি, ডিসপোজেবল ইনকাম কি, সেটা আলোচনা করব। তারপরে জাতীয় আয় পরিমাপের বিভিন্ন সমস্যা, এই সমস্যাগুলো আমরা আলোচনা করব। আর এই উদ্দীপক আকারে যে বিষয়টা গত ক্লাসে আলোচনা করেছিলাম, হয়তোবা তোমরা ক্লাসটা দেখে থাকলে তাহলে সেটা বুঝতে পারবে যে আমরা সেটা আলোচনা করব। জাতীয় আয় পরিমাপের পদ্ধতিগুলো আলোচনা করব। যে ব্যয় পদ্ধতিতে জাতীয় আয় পরিমাপ যেটা কালকে দেখিয়েছিলাম, সেটা আজকে আবার দেখব ভালোভাবে ইনশাল্লাহ। যে একটু বাকি ছিল, বাকিটুকু আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। জাতীয় আয়ের সংজ্ঞাটা বলি আবার, যেটা তোমরা গত ক্লাসে পড়েছ। জাতীয় আয় হচ্ছে একটি দেশে একটি নির্দিষ্ট সময়ে, সাধারণত এক বছরে, যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য সামগ্রী সেবা উৎপাদিত হয় তার আর্থিক মূল্যই হচ্ছে সামগ্রিক আয় বা জাতীয় আয়। জাতীয় আয়, এই জাতীয় আয় পরিমাপের পদ্ধতি হচ্ছে তিনটি: উৎপাদন পদ্ধতি, আয় পদ্ধতি এবং ব্যয় পদ্ধতি। ব্যয় পদ্ধতিতে এটা গাণিতিক প্রয়োগ, যে আমরা সেটা দেখিয়েছিলাম গত ক্লাসে। তো সেটা দেখানোর আগে সেটা আজকে দেখাবো। জাতীয় পরিমাপের সমস্যাগুলো আলোচনা করব। তারপরে জাতীয় আয় উদ্দীপক আকারে সঞ্চয় এবং বিনিয়োগের সমতার মাধ্যমে কীভাবে জাতীয় আয় নির্ণয় করা যায়, আর সঞ্চয় বিনিয়োগের সমতার মাধ্যমে জাতীয় আয় নির্ণয় করে সেটা চিত্রে কিভাবে উপস্থাপন করা যায় বা চিত্রে কিভাবে দেখানো যায়, সেটাও আজকে ইনশাআল্লাহ সময় পেলে সেটা দেখাবো। তো আজকে আমরা প্রথমে শুরু করি যে আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে শুরু করি যে পার্সোনাল ইনকাম। পার্সোনাল ইনকাম যে একটি দেশে বা একটি অর্থনীতিতে দেশের সকল জনগণের একটি নির্দিষ্ট সময়ে দেশের সকল জনগণের যে আয়, সেটি হচ্ছে ব্যক্তিগত আয়। যে ব্যক্তিগত আয়টা কি, একটি দেশে বা একটি অর্থনীতিতে একটি নির্দিষ্ট সময়ে দেশের সকল জনগণের যে আয়, সেটি হচ্ছে কি আয়? ব্যক্তিগত আয়। অ্যান্ড ব্যক্তিগত আয়, এটা হলো ব্যক্তিগত আয় আর পার্সোনাল ইনকাম। আর এটা আমরা লিখে নিই। ব্যক্তিগত আয়, ব্যক্তিগত আয় একটি দেশে একটি নির্দিষ্ট সময়ে, একটি দেশে একটি নির্দিষ্ট সময়ে দেশের সকল মানুষের আয়কে ব্যক্তিগত আয় বলে। একটি দেশে একটি নির্দিষ্ট সময়ে দেশের সকল মানুষের বা দেশের সকল জনগণের আয়কে ব্যক্তিগত আয় বলে। এখন ব্যক্তিগত আয় বা আমরা লিখতে পারি ব্যক্তিগত আয়, বা এটা ইংরেজিতে বলে পার্সোনাল ইনকাম।
পার্সোনাল ইনকাম, এটা হচ্ছে ব্যক্তিগত আয়। আর এখন আমরা দেখব যে ব্যয়যোগ্য আয় কি? ব্যয়যোগ্য আয়, ব্যক্তিগত আয় যে অর্জিত হইল মানুষের, দেশের সকল জনগণের যে ব্যক্তিগত আয়টা অর্জন হইল, এই আয়টা কিন্তু দেশের সকল জনগণ সবাই আমরা এই আয়টা পরিপূর্ণভাবে ব্যবহার করতে পারি না। আর কেন পারি না? যে এই মানুষ তার অর্জিত আয়ের সবটাই ব্যবহার করতে পারে না। কারণ কি, রাষ্ট্র যারা চালায়, আমরা অবশ্যই একজন দেশের বা নাগরিক, সুনাগরিক। এখন অবশ্যই রাষ্ট্র চালানোর জন্য আমাকে অবশ্যই কি করতে হবে? যে সরকারকে সহযোগিতা করতে হবে। সরকার আমরাই গঠন করেছি, এবং তাদেরকে যদি আমরা অর্থ না দিই, তাহলে তারা তো মানে রাষ্ট্র চালাতে পারবে না। সেজন্য আমাকে অবশ্যই যে আমার দায়িত্ব কর্তব্য হিসেবে আমাকে কী করতে হবে? ট্যাক্স কর দিতে হবে। আমার যদি অনেক সম্পদ থাকে, সম্পদ কর। তারপর আমরা যদি সম্পদ কম থাকে, তাহলে আমরা পরোক্ষভাবে ভ্যাট দিয়ে আসছি, পরোক্ষ কর দিচ্ছি। তারপরে সম্পদ, আমার যদি অনেক সম্পদ থাকে, সম্পদের কর দিচ্ছি। তাহলে আমাকে কী করতে হবে? অবশ্যই কর দিতে হবে। কিসের জন্য? রাষ্ট্রের জন্য, রাষ্ট্রের স্বার্থে, আমার স্বার্থে, দেশের সকল জনগণের স্বার্থে আমাদেরকে কী করতে হবে? কর দিতে হবে। তাহলে ব্যক্তিগত যে আয় হইল, এই আয় থেকে সরকারকে কর প্রদানের পর যে অবশিষ্ট থাকবে, সেটাই হচ্ছে কি ব্যয়যোগ্য আয়। আবার এভাবে বলা যায় যে ব্যক্তিগত আয় এবং ব্যক্তিগত পর্যায়ে সকল যে কর দিতে হয়, ব্যক্তিগত আয় এবং ব্যক্তিগত করের পার্থক্যই হচ্ছে ব্যয়যোগ্য আয়। ব্যয়যোগ্য আয় কি? মানুষ তার অর্জিত আয়ের সম্পূর্ণটাই ব্যবহার করতে পারে না। মানুষ তার অর্জিত আয়ের সম্পূর্ণটাই ব্যবহার করতে পারে না। তাকে ব্যক্তিগত আয় থেকে মানুষ তার অর্জিত আয়ের সম্পূর্ণটাই ব্যবহার করতে পারে না। তাকে ব্যক্তিগত আয় থেকে সরকারকে কর দিতে হয়। কাজেই ব্যয়যোগ্য আয় হচ্ছে ব্যক্তিগত আয় ও কাজেই ব্যয়যোগ্য আয় হচ্ছে ব্যক্তিগত আয় ও সরকারকে প্রদত্ত ব্যক্তিগত করের পার্থক্য।
মানুষ তার অর্জিত আয় সম্পূর্ণটাই ব্যবহার করতে পারে না, তাকে কি করতে হয়, তাকে ব্যক্তিগত আয় থেকে সরকারকে কর দিতে হয়। কাজে ব্যয়যোগ্য আয় হচ্ছে ব্যক্তিগত আয় এবং সরকারকে প্রদত্ত ব্যক্তিগত করের পার্থক্য। অর্থাৎ তার ব্যক্তিগত আয় থেকে সরকারকে যে প্রদত্ত কর দিল, কর দিয়ে যা অবশিষ্ট থাকলো সেটা হচ্ছে ব্যয়যোগ্য আয়। আমরা এভাবে লিখতে পারি যে ব্যয়যোগ্য আয় ডিসপোজেবল ইনকাম ইকুয়াল টু পার্সোনাল ইনকাম মাইনাস পার্সোনাল ট্যাক্স। ব্যয়যোগ্য আয় ডিসপোজেবল ইনকাম মাইনাস পার্সোনাল ইনকাম ইকুয়াল টু পার্সোনাল ইনকাম মাইনাস পার্সোনাল ট্যাক্স। অর্থাৎ ব্যয়যোগ্য আয় হচ্ছে ব্যক্তিগত আয় এবং ব্যক্তিগত করের পার্থক্য। ক্লিয়ার? আশা করি আমার ছাত্রছাত্রীরা আর যারা অনলাইনে আমার ক্লাসটা দেখতেছো, উপভোগ করতেছো, তাদের এ বিষয়টা ক্লিয়ার হওয়ার কথা ইনশাল্লাহ, যে ব্যয়যোগ্য আয় হচ্ছে ব্যক্তিগত আয় এবং ব্যক্তিগত করের পার্থক্য। তো এবার আমরা যে বিষয়টা আলোচনা করব, যে জাতীয় আয় পরিমাপের সমস্যা। জাতীয় আয়, এই যে আমরা যে গত ক্লাসে দেখেছিলাম যে জাতীয় আয় কীভাবে পরিমাপ করতে, মানে সূচি থেকে ব্যয় পদ্ধতিতে একটা সমীকরণ থেকে ব্যয় পদ্ধতিতে কীভাবে জাতীয় আয় বের করতে হয়, তা আমরা সেখানে একটা ভোগরেখা অঙ্কন করেছিলাম। আজকে জাতীয় আয়টা বের করে দেখাই, তারপরে আমরা জাতীয় আয় পরিমাপের কী কী সমস্যা হয় সেটা আলোচনা দেখাই, মানে উদ্দীপকটা লিখে। যে গত ক্লাসে উদ্দীপকটা ছিল এরকম যে একটি দেশের অর্থনীতিতে ভোগ সমীকরণ ছিল এরকম, আর বিনিয়োগ ছিল 100। সরকারি ব্যয় আমরা পরে আলোচনা করি যে ভোগ এবং বিনিয়োগ, অর্থাৎ দুই খাত বিশিষ্ট অর্থনীতি। আমরা 3 খাত বা 4 খাত বিশিষ্ট মুক্ত অর্থনীতি আলোচনা করব। তো এর আগে আমরা শুধু বদ্ধ অর্থনীতি, অর্থাৎ ভোগ এবং বিনিয়োগ, এই বদ্ধ অর্থনীতিতে জাতীয় আয় পরিমাপটা দেখায়, যেটা মানে বোঝার সহজভাবে বোঝার জন্য। ক্লিয়ার? তাহলে দেখো বিষয়টা যে আমরা এখান থেকে শুধু জাতীয় আয় বের করব। গত ক্লাসে আমরা দেখেছিলাম যে ভোগ রেখা অঙ্কন করেছিলাম এই সমীকরণ থেকে। আজকে শুধু ওয়াই ইকুয়াল টু জাতীয় আয়, এখানে জাতীয় আয় হিসাবে দেখানো হয় ওয়াইকে ধরে নেওয়া হয়েছে জাতীয় আয়, ন্যাশনাল ইনকাম ওয়াইকে ধরে নেওয়া হয়। তাহলে জাতীয় আয়ের সূত্র হচ্ছে সি প্লাস আই। এটা হচ্ছে ব্যয় পদ্ধতিতে বদ্ধ অর্থনীতিতে জাতীয় আয় পরিমাপের সূত্র। আরেকটা সূত্র আছে যে মুক্ত অর্থনীতিতে, মুক্ত অর্থনীতি বদ্ধ অর্থনীতি। আমরা বদ্ধ অর্থনীতিতে জাতীয় আয় পরিমাপ করবো এখন। ওয়াই ইকুয়াল টু সি এর মান হচ্ছে 100 প্লাস 5 প্লাস 100, এটা বিনিয়োগের মান।
এই মানটা এই পাশে আসলে মাইনাস 0.5 হবে। পাশে আজান হচ্ছে, সেজন্য আমরা আজানটা শুনি। লক্ষ্য করার বিষয়টা যে আমরা বদ্ধ অর্থনীতিতে নামাজের জন্য মানে একটু বিরতি নিলাম, মানে কথা বলিনি, যে বদ্ধ অর্থনীতিতে এই জাতীয় পরিমাপের পদ্ধতি হচ্ছে ব্যয় পদ্ধতি। এটা কিন্তু ব্যয় পদ্ধতিতে বদ্ধ অর্থনীতিতে জাতীয় পরিমাপের সূত্র হচ্ছে y = c + i। y হচ্ছে জাতীয় আয়, আর c হচ্ছে ভোগ, এবং i হচ্ছে c হচ্ছে কনজামশন, ভোগ, অর্থাৎ এই কালকে বলেছি যেটা দেখাইছি, আর আই হচ্ছে ইনভেস্টমেন্ট, বিনিয়োগ। তো দুই খাত বিশিষ্ট অর্থনীতিতে জাতীয় আয় পরিমাপ করে দেখাচ্ছি। দেখো y = c এর মান হচ্ছে 100 + 0.5y, আর বিনিয়োগের মান হচ্ছে 100। তাহলে এবার সমাধান করলে এই পাশে 0.5 এই পাশে আসলে, আর যদি আমরা y কমন নেই তাহলে 1 - 0.5, তাহলে y = 0.5, 1 থেকে 0.5 মাইনাস করলে 0.5 থাকে, তাহলে y 0.5 = 200, আর y এই 200-কে 0.5 দিয়ে ভাগ করলে কত হয়? 400 জাতীয় আয়। ক্লিয়ার? এখন আমরা বিষয়টা যে আরেকটা বিষয় যেটা আজকে দেখাবো, যে কালকে একটু সময়ের প্রেক্ষিতে মানে করা সম্ভব হয়নি, আজকে দেখাবো যে সঞ্চয় এবং বিনিয়োগের সমতার মাধ্যমে কীভাবে জাতীয় আয় নির্ণয় করা যায়, আর সেই জাতীয় আয় নির্ণয় করে সেটা আমরা কিভাবে চিত্রে ব্যাখ্যা করতে পারি, চিত্রে উপস্থাপন করতে পারি, যে সঞ্চয় এবং বিনিয়োগের সমতার মাধ্যমে উদ্দীপকটা এরকম আসতে পারে, যেটা আমরা লিখব এখন, যে
যে সঞ্চয় এবং বিনিয়োগের সমতার মাধ্যমে জাতীয় আয় নির্ণয় করে সেটা আমরা কিভাবে চিত্রে উপস্থাপন করতে পারি। ক্লিয়ার? তাহলে দেখি আমরা এবার, এটা আশা করি ক্লিয়ার। এখন আমরা দেখব যে সমীকরণ ভিত্তিক বা সমীকরণের ভিত্তিতে সঞ্চয় এবং বিনিয়োগের সমতার মাধ্যমে কিভাবে জাতীয় আয় নির্ণয় করা যায়, সঞ্চয় এবং বিনিয়োগের সমতার মাধ্যমে কিভাবে জাতীয় আয় নির্ণয় করা যায়। আর উদ্দীপকটা থাকবে পরীক্ষায় এরকম থাকতে পারে, উদ্দীপকটা থাকবে এরকম যে একটি দেশের অর্থনীতিতে নিম্নোক্ত তথ্য সমূহ বিদ্যমান, যেখানে C equal to 100 plus 0.5y, S equal to minus 100 plus 0.5y এবং ইনভেস্টমেন্ট I equal to 100। তাহলে এখানে লক্ষ্য করো যে আমরা যে প্রশ্নটা এরকম আসতে পারে যে জ্ঞানমূলক বা প্রয়োগের প্রশ্নটা আমরা আলোচনা করব, যে বা জ্ঞানমূলক বা অনুধাবন আমরা সেটা আলোচনা করেছি, যে ব্যয়যোগ্য আয় কি বা ব্যক্তিগত আয় কি। এবার লক্ষ্য করো যে সঞ্চয় বিনিয়োগের সমতার মাধ্যমে কীভাবে ভারসাম্য জাতীয় আয় নির্ণয় হয় সেটা আমরা দেখব, এবং সেটা দেখে তারপরে আমরা সেটা কি করব, যে চিত্রে উপস্থাপন করব, এবং সঞ্চয় সমীকরণ থেকে সঞ্চয় রেখা অঙ্কন করবো, আর বিনিয়োগের সমীকরণ থেকে বিনিয়োগ রেখা অঙ্কন করবো। বিনিয়োগ রেখা অঙ্কন করে আবার সেটা আমরা চিত্রে উপস্থাপন করব। চিত্রে এই বিষয়টা কেমন হয় লক্ষ্য করো, বিষয়টা ইনশাআল্লাহ ক্লিয়ার হবে আশা করি। তাহলে লক্ষ্য করো যে এস ইকুয়াল টু আই, এটা হচ্ছে সঞ্চয় বিনিয়োগের সমতা, এটা সমীকরণ সমাধান করলে আসবে। লক্ষ্য করো এস এর মান কত, এস এর মান হচ্ছে মাইনাস 100 প্লাস 0.5y আর ইকুয়াল টু ইনভেস্টমেন্ট হচ্ছে 100। তাহলে লক্ষ্য করো যে এই পাশে আছে 0.5y ইকুয়াল টু 100, এই পাশে 100 যদি এই পাশে যায় তাহলে কি হবে, প্লাস হবে, প্লাস। তাহলে 0.5y ইকুয়াল টু 200, আবার y ইকুয়াল টু 200 ভাগ 0.5 ইকুয়াল টু 400। লক্ষ্য করো যে সঞ্চয় এবং বিনিয়োগের সমতার মাধ্যমে, বা আমরা আয় পদ্ধতিতে বদ্ধ অর্থনীতিতে যে জাতীয় আয় নির্ণয় করেছিলাম যে y ইকুয়াল টু C প্লাস আই, সেখানে যে জাতীয় আয় আসছে, এভাবে সঞ্চয় বিনিয়োগের সমতার মাধ্যমেও কি বা সেই জাতীয় আয় আসছে। এবার আমরা বা দেখতে পারি বিষয়টা আসলে তোমাদের বুঝতে হবে ভালোভাবে, যে একটি দেশের অর্থনীতিতে কি আছে, নিম্নোক্ত তথ্যসমূহ বিদ্যমান। তথ্যসমূহ কি, যে ভোগ সমীকরণ হচ্ছে 100 প্লাস 0.5y, এটা একটা সমীকরণ, ভোগ সমীকরণ। আর সঞ্চয় সমীকরণ এস ইকুয়াল টু মাইনাস 100 প্লাস 0.5y, এটা হলো সঞ্চয় সমীকরণ। আর বিনিয়োগ ইনভেস্টমেন্ট হচ্ছে 100। এই অবস্থায় যে আসতে পারে, যে গত ক্লাসে যা তোমাদেরকে যেটা দেখিয়েছি, যে এখান থেকে আসতে পারে যে সঞ্চয় বিনিয়োগের সমতার মাধ্যমে এই ভারসাম্য জাতীয় নির্ণয় করলাম। আবার আসতে পারে গত ক্লাসে যেটা দেখাচ্ছি, ভোগ রেখা অঙ্কন করো, ভোগ রেখা অঙ্কন করেছি, এই ভোগ সমীকরণ থেকে সূচি তৈরি করে তারপর আমরা কি করেছি, ভোগ রেখা অঙ্কন করেছি। এবার
যে আবার আরও আরও কি যে আসতে পারে যে যে এই বদ্ধ অর্থনীতিতে এটা কিন্তু বদ্ধ অর্থনীতিতে জাতীয় আয় নির্ণয় করে দেখাও। আর জাতীয় আয় নির্ণয় করে দেখিয়েছি আমরা, জাতীয় আয় নির্ণয় করেছি y=c+i, বদ্ধ অর্থনীতিতে জাতীয় আয় পরিমাপ করে দেখিয়েছি। এবার আমরা এই বিষয়টা ভিন্ন যে আজকের ক্লাসে যে সঞ্চয় বিনিয়োগের সমতার মাধ্যমে জাতীয় আয় নির্ণয় করে কি করতে হবে, জাতীয় আয় নির্ণয় করে সেটা আবার চিত্রে উপস্থাপন করতে হবে। তাহলে চিত্রে বিষয়টা যদি উপস্থাপন করি তাহলে প্রথমে আমাদেরকে কী করতে হবে, যে সঞ্চয় রেখা অঙ্কন করতে হবে। সঞ্চয় সমীকরণ থেকে সঞ্চয় রেখা অঙ্কন করতে হবে, সঞ্চয় সূচি তৈরি করতে হবে। আর সঞ্চয় সূচি তৈরি করার পরে আমরা সঞ্চয় রেখা অঙ্কন করতে পারি। সঞ্চয় রেখা অঙ্কন করে তারপরে আমরা বিনিয়োগ রেখা অঙ্কন করতে পারি। বিনিয়োগ রেখা অঙ্কন করলে সঞ্চয় এবং বিনিয়োগ সমতার মাধ্যমে যে ভারসাম্য জাতীয় আয় 400 নির্ণয় হয়েছে, চিত্রেও এরকম যে আমরা যদি চিত্রে বিষয়টা উপস্থাপন করি সূচি থেকে, তাহলে চিত্রেও মিলবে যে সঞ্চয় রেখা এবং বিনিয়োগ রেখা যেখানে মিলিত হবে যে পয়েন্ট, সেটাই হবে ভারসাম্য জাতীয় আয়। এখন আমরা বিষয়টা যে সমীকরণ থেকে আমরা কি করব, সমাধান করে সূচি তৈরি করব। সূচিটা আমরা সূচি থেকে একটা চিত্র তৈরি করে পরে আমরা এটার ব্যাখ্যা দিতে পারব। তাহলে আমরা যে লিখে নাও তোমরা এই বিষয়টা, বা তোমরা এই অনলাইনে থেকে এটা লিখে নিতে পারবে। তাহলে দেখো, আমরা প্রথমে এটা সমাধান করে একটা সূচি তৈরি করি। সঞ্চয় সমীকরণ থেকে এই কালকে যেমন ভোগ সমীকরণ থেকে আমরা সূচি তৈরি করেছিলাম, আজকে সেরকম আমরা সঞ্চয় সমীকরণ থেকে আমরা একটা সঞ্চয়ের সূচি তৈরি করব। সঞ্চয়ের সাথে সম্পর্কটা এটা তোমাদেরকে আগেই দেখিয়েছি যে এখানে স্বাধীন চলক হচ্ছে আয় হচ্ছে কি চলক, স্বাধীন চলক। আর সঞ্চয় হচ্ছে অধীন চলক। অর্থাৎ সঞ্চয়টা নির্ভর করে কিসের উপর, আয়ের উপর। অর্থাৎ আয় থেকে ভোগ ব্যয় বাদ দিলে যে অবশিষ্ট থাকে তাই হচ্ছে কি সঞ্চয়। এটা তোমার একটা এই এমসিকিউ প্রশ্ন থাকতে পারে, যেমন সঞ্চয় কি, সঞ্চয় S=y-c, অর্থাৎ যে আয়, সঞ্চয় হচ্ছে তোমার যে আয় হইল, আয় থেকে তোমার সমস্ত ভোগ ব্যয় বাদ দিলে যা থাকবে সেটাই হচ্ছে কি সঞ্চয়। আয় থেকে ভোগ ব্যয় বাদ দিলে যা থাকে সঞ্চয়। আর এই সঞ্চয়টা তাহলে কিসের সাথে সম্পর্কযুক্ত, তাহলে দেখো আয়ের সাথে সম্পর্কযুক্ত। যে আয় থাকলে তোমার সঞ্চয় থাকবে, আর আয় না থাকলে কিন্তু সঞ্চয় করার তো প্রশ্নই আসে না। তাহলে এখন লক্ষ্য করো যে আমরা কি করতেছি, আমরা এখন যে এই সূচি থেকে, এই সমীকরণ থেকে একটা সূচি তৈরি করব। সূচিটা হচ্ছে এরকম যে আয় এবং সঞ্চয়ের সম্পর্ক। আয় হচ্ছে ওয়াই, এটা হচ্ছে স্বাধীন চলক, যে আর এস হচ্ছে সঞ্চয় হচ্ছে নির্ভরশীল চলক। যে সঞ্চয়টা নির্ভরশীল কিসের উপর, আয়ের উপর। আয় যখন শূন্য, লক্ষ্য করো, আয় যখন শূন্য, সঞ্চয় তো তখন তো তোমার নাই বলেই ছিল, সঞ্চয় তখন ঋণাত্মক। সঞ্চয় তখন কত, -100। আয় যখন শূন্য, সঞ্চয় তখন কত, একবারে ঋণাত্মক। আবার আয় যখন 100, সঞ্চয় তখন কত, সঞ্চয় তখন বৃদ্ধি পেয়েছে, আর ঋণাত্মক থেকে উঠে আসছে -15। আবার আরো লক্ষ্য করো যে আয় যদি আরো বাড়ে, আরো বৃদ্ধি পায়, আয় যখন 200 টাকা, সঞ্চয় আয় যখন শূন্য, সঞ্চয় তখন -100। আয় যখন 100 টাকা, সঞ্চয় তখন -50। আবার আয় যখন 200 টাকা, সঞ্চয় তখন 0। আয় যখন 200 টাকা, সঞ্চয় তখন 0। আয় যখন
300 টাকা, সঞ্চয় তখন 50, এবার সঞ্চয় প্লাস হয়েছে। আয় যখন আয় যখন 400 টাকা, সঞ্চয় তখন 100। ক্লিয়ার? এবার দেখো যে আয় যখন 0, 0 দিয়ে 0.5 রে গুণ করলে 0ই, আবার মাইনাস তখন থাকছে কি -100। তাহলে আয় যখন 0, সঞ্চয় তখন -100। আয় যখন 100 টাকা, তাহলে 0.5 দিয়ে 100 রে গুণ করলে কি হবে? 50 হবে। 50 থেকে আর এইখানে 50, 100 থেকে 50 বিয়োগ করলে কি হবে? -50 থাকে, -50 তাহলে আয় যখন 200 টাকা, 200 টাকা 0.5 দিয়ে 200 রে গুণ করলে দেখো যে 100 হবে। তাহলে 100, 100 বিয়োগ করলে 0 থাকে। 300 হলে 50 আর 400 হলে 100। এবার আমরা সূচি তৈরি করেছি, সঞ্চয় আর আয়ের সম্পর্ক সূচক সূচি তৈরি করেছি। সঞ্চয় এবং আয়ের সম্পর্ক সূচক কি তৈরি করেছি? সঞ্চয় সমীকরণ থেকে। সঞ্চয় হচ্ছে আয়ের উপর নির্ভরশীল। আয় বাড়লে সঞ্চয় বাড়ে, কিন্তু এটাই আমরা এখানে লক্ষ্য করতেছি যে আয় বাড়লে সঞ্চয় বাড়ে। যেমন আয় যখন 0, সঞ্চয় তখন -100। আয় যখন 100, সঞ্চয় তখন -50। আয় যখন 200, সঞ্চয় তখন 0। আয় যখন 300, সঞ্চয় তখন +50। আয় যখন 400, সঞ্চয় তখন 100, +100। ক্লিয়ার? এখন লক্ষ্য করো যে আমরা এই সঞ্চয় সমীকরণ থেকে সঞ্চয় সূচি তৈরি করেছি, আর সঞ্চয় সূচি থেকে এখন আমরা সঞ্চয় রেখা অঙ্কন করব। এটা খুব ভালোভাবে লক্ষ্য করবে। লক্ষ্য করো, লম্ব অক্ষে, ভূমি অক্ষে আয় ওয়াই এবং লম্ব অক্ষে সঞ্চয়। এক্স অক্ষ, লম্ব অক্ষের নাম দিলাম ওয়াই অক্ষ। আর লম্ব অক্ষে আমরা ধরে নিচ্ছি সঞ্চয়। আর ভূমি অক্ষে আয়। ভূমি অক্ষে আয় আছে কত? 100, 1, 2, 3, 4, 100, 200, 300, 400। এবার সঞ্চয় দেখো, সঞ্চয় 0 থেকে এখানে 50, এখানে 100, এটা +50 +100। সঞ্চয় যেমন প্লাস মান আছে সঞ্চয়ের, যেহেতু আমরা লম্ব অক্ষের সঞ্চয় নিয়েছি, সঞ্চয়ের যখন প্লাস মান আছে অবশ্যই এখানে দেখা যাচ্ছে সঞ্চয়ের মাইনাস মান আছে। মাইনাস মানগুলো কোথায় যাবে? অবশ্যই নিচে। লম্ব অক্ষের মান যেহেতু, তাহলে লম্ব অক্ষের শূন্যের নিচে মাইনাস মানগুলো স্থাপন করতে হবে। তাহলে সমান দূরত্ব কিন্তু সমান রাখতে হবে। তাহলে এখানে সমান দূরত্বে 0 থেকে 50, যখন সমান দূরত্ব 0 থেকে 50, এইখানে সমান দূরত্ব, কিন্তু এখানে কি হবে? -50। ক্লিয়ার? আবার 0 থেকে সমান দূরত্ব এখানে হবে 100, 100, এই 100 হবে -100। লক্ষ্য করো যে আয় যখন 0, তখন সঞ্চয় কিন্তু -100। তাহলে আমরা আগেই এটা তোমাদেরকে অনেকবার লিখে দিয়েছি বা বলেছি যে স্বাধীন চলকের 0 মানে অধীন চলকের যে মান আসবে সেই মান থেকে রেখার উৎপত্তি হবে। এটা লিখে দিয়েছি, আশা করি তোমরা সেটা মনে রেখেছো। যে তাহলে আমরা আমাদের এই সঞ্চয় রেখার উৎপত্তি হবে কোথা থেকে? উৎপত্তি হবে যে আয় যখন 0, সঞ্চয় তখন -100। তাহলে -100 থেকেই সঞ্চয় রেখাটার উৎপত্তি হবে। তো এবার লক্ষ্য করি যে আয় যখন 0, সঞ্চয় তখন -100, এবং এই বিন্দুর আমরা নাম দিতে পারি এ বিন্দু। আয় যখন বৃদ্ধি পাইছে 100, সঞ্চয় তখন -50। তাহলে আমরা লম্ব রেখা টানবো। এবার আয় যে আয় যখন 100, এই 100 থেকে আর এই -50 থেকে লম্ব রেখা টানবো। এটা মিলিত হচ্ছে, লক্ষ্য করো, এটা মিলিত হচ্ছে বি বিন্দুতে। ধরে নিচ্ছি আমরা এটা কি বিন্দু? বি বিন্দু। এবার আয় যখন
এটা বি বিন্দু। আই যখন 200 তাহলে সঞ্চয় তখন কত? শূন্য। তাহলে শূন্য থেকে যদি আমরা রেখাটা নিই 200 যায়, এই যে এটা কিন্তু বিন্দু টানাই আছে, এটা শুধু নাম দিব সি বিন্দু। আই যখন, লক্ষ্য করো, আই যখন আরও বাড়লো 300, সঞ্চয় তখন +50, মানে +50 থেকে আর আই 300 থেকে লম্ব রেখা টানতে হবে। এই +50 আর আই 300 থেকে লম্ব রেখা টানলে সেটা মিলিত হবে ডি বিন্দু। এবার আই যখন 400, তখন সঞ্চয় তখন কত? 100। তাহলে এই 100 থেকে আর আই 400 থেকে আমরা লম্ব রেখা টানতে পারি। তাহলে সেটা মিলিত হচ্ছে ই বিন্দুতে। এবার লক্ষ্য করো, বিষয়টা আগে বুঝে নাও যে আই যখন শূন্য, আই যখন ওয়াইয়ের মান যখন শূন্য, সঞ্চয় তখন -100। এখন এই লম্ব রেখা টানছি না, কারণ শূন্য থেকে সরাসরি আসছি কোথায়? -100। তাহলে এটা কি বিন্দু? এ বিন্দু। আবার আয় যখন বৃদ্ধি পাইছে 100, সঞ্চয় তখন -50, তাহলে -50 থেকে আর আয় যখন 100 থেকে লম্ব রেখা টানছি, এটা মিলিত হয়েছে কি বিন্দুতে? বি বিন্দুতে। এবার লক্ষ্য করো, আয় আরও বৃদ্ধি পেয়েছে। আয় যখন 200, সঞ্চয় তখন শূন্য, তাহলে শূন্য থেকে আমরা 200-এ আসলে একটা বিন্দু পেয়ে যাই, সেটা বিন্দু স্থাপন টানতে হয়নি রেখাটা, তাহলে সেটা টানাই আছে, তাহলে সেটা কি বিন্দু? সি বিন্দু। আয় যখন আরও বৃদ্ধি পাইছে 300, আয় যখন 300 টাকা, তখন সঞ্চয় প্লাস হয়েছে। সঞ্চয় কি এতক্ষণ ছিল ঋণাত্মক থেকে প্লাসে আসছে শূন্য, শূন্য থেকে এখন কি প্লাস মান আসছে, প্লাস মান আসছে, ধনাত্মক মান আসছে। তাহলে এই 50 থেকে +50 থেকে আর আয় 300 থেকে লম্ব রেখা টানলে এটা কি বিন্দুতে মিলিত হয়েছে? ডি বিন্দুতে। আবার যে আয় আরও বৃদ্ধি পেয়েছে, আয় যখন আরও বৃদ্ধি পাইলো, তাই আয় কত থেকে বৃদ্ধি পেয়েছে? 300 টাকা থেকে বৃদ্ধি পেয়ে আয় 400 টাকা হয়েছে। যখন 400 টাকা হয়েছে আয়, তখন সঞ্চয় আরও বৃদ্ধি পেয়েছে। তখন সঞ্চয় কত? তখন সঞ্চয় আরও প্লাস হয়েছে 100। তাহলে 100 থেকে সঞ্চয় 100 থেকে আর আয় 400 থেকে আমরা একটা লম্ব রেখা টানলাম, সেটা মিলিত হয়েছে কি বিন্দুতে? এই বিন্দুতে। এখন আমরা এই বিন্দুগুলো মুক্ত হস্তে যোগ করতে পারি। লক্ষ্য করো, আমরা এখন কি করব? বিন্দুগুলো সব একসাথে, হ্যাঁ, যে বিন্দুগুলো আমরা দিয়েছি, নাম দিয়েছি, এই বিন্দুগুলো তুমি ইচ্ছা মতো অন্য যে কোনো নাম দিতে পারো। তো আমরা যে নাম দিয়েছি এই বিন্দুগুলো আমরা একটা রেখা দ্বারা সংযুক্ত করব। লক্ষ্য করো প্লিজ। তাহলে এই এ থেকে আমরা যাচ্ছি বি বিন্দুতে, বি থেকে যাচ্ছি কোথায়? সি বিন্দুতে, সি থেকে আবার ডি বিন্দুতে, ডি থেকে যাচ্ছি ই বিন্দুতে। এটা হচ্ছে, এটা কি রেখা পাচ্ছি আমরা? সঞ্চয় রেখা। এস ইকুয়াল টু ফাংশন ওয়াই। এটা আমরা কি পাচ্ছি? সঞ্চয় রেখা। ক্লিয়ার? এবার যেহেতু আমাদের কাছে আমরা বিষয়টা ব্যাখ্যা করব যে সঞ্চয় বিনিয়োগের সমতার মাধ্যমে কীভাবে ভারসাম্য জাতীয় আয় নির্ণয় হয়েছে, কত? 4,400 টাকা। আর সেটা আমরা এখন চিত্রে দেখাচ্ছি। তাহলে অবশ্যই আমরা সঞ্চয় রেখা অঙ্কন করে ফেলেছি, এবার আমরা বিনিয়োগ রেখা অঙ্কন করব। বিনিয়োগ রেখা অঙ্কন করব। বিনিয়োগ রেখাটা লক্ষ্য করো প্লিজ, যে বিনিয়োগটা হচ্ছে যে আয়ের সাথে বিনিয়োগের সম্পর্ক। বিনিয়োগ কিন্তু বৃদ্ধি পাচ্ছে না বা হ্রাসও পাচ্ছে না, বিনিয়োগ কিন্তু স্থির। বিনিয়োগ কত? বিনিয়োগ এই দেখো 100। আয় যখন 100, বিনিয়োগ তখন কত? বিনিয়োগ তখন 100। আয় যখন 100, বিনিয়োগও তখন 100। আয় ভূমি অক্ষে, বিনিয়োগ ধরলাম কোথায়? বিনিয়োগ ধরলাম লম্ব অক্ষে। বিনিয়োগের মান 0, 50, 0, 50 বা 50 আর 100। তাহলে লক্ষ্য করো যে আয় যখন 100, বিনিয়োগ তখন 100। এটা ধরলাম এই কি বিন্দু? এফ বিন্দু। আয় যখন 200, বিনিয়োগ তখন কত? বিনিয়োগ তখন 100।
আই 200 হইলে বিনিয়োগ কত 100, এটা হলো জি। এই জি আই যখন 300, বিনিয়োগ তখনও 100, এটা হলো এইচ। আবার আই যখন 400, বিনিয়োগ তখনও 100। এটা দেখাচ্ছে আই এই বিন্দু, আই বিন্দু। তাহলে লক্ষ্য করো এই বিন্দুটা আই যখন কত, আই যখন 400, বিনিয়োগ তখন কত, বিনিয়োগ তখনও 100। তাহলে দেখো এটা হচ্ছে এই যে এখন আমরা এই বিন্দুগুলো যোগ করতে পারি যে এফ জি এইচ আই, এটা একটা রেখা টানলাম। এই রেখাটা হচ্ছে কি, এটা হচ্ছে বিনিয়োগ রেখা। এই রেখাটার নাম কি, বিনিয়োগ রেখা। তাহলে লক্ষ্য করো যে এই সঞ্চয় রেখা আর এই যে সঞ্চয় রেখা, এই সঞ্চয় রেখাটা আর এই বিনিয়োগ রেখা মিলিত হয়েছে কি বিন্দুতে, এই আই বিন্দুতে। আর এটার আলাদা একটা নাম দিতে পারি আমরা, পি বিন্দু দিতে পারি। এটা হলো ভারসাম্য বিন্দু। লক্ষ্য করো যে বিনিয়োগ যখন 100, বিনিয়োগ সবসময় 100-এ, আর ভারসাম্য জাতীয় আয় যখন 400, তখন বিনিয়োগ এবং সঞ্চয় বিনিয়োগ কত, তখন কি সমান। তাহলে সঞ্চয় রেখা আর বিনিয়োগ রেখা মিলিত হয়েছে কোন বিন্দুতে, পি বিন্দুতে। পি বিন্দু হচ্ছে ভারসাম্য বিন্দু। ভারসাম্য বিন্দুতে যেমন দেখো আমরা সঞ্চয় বিনিয়োগের সমীকরণের মাধ্যমে যে ভারসাম্য জাতীয় আয় দেখাইছি, ভারসাম্য জাতীয় আয় নির্ণয় করছি, সেখানে মান এসেছিল, তখন মান এসেছিল কত 400। তাহলে এখন আমরা চিত্রে যে বিষয়টা উপস্থাপন করছি, চিত্রে লক্ষ্য করা যাচ্ছে আমরা প্রথমে কি সঞ্চয় রেখা অঙ্কন করেছি, সঞ্চয় রেখা, তারপরে আমরা অঙ্কন করেছি এই বিনিয়োগ রেখা। তাহলে সঞ্চয় রেখা, তারপরে আমরা অঙ্কন করেছি কি রেখা, বিনিয়োগ রেখা। তাহলে সঞ্চয় বিনিয়োগ মিলিত হয়েছে কি বিন্দুতে, পি বিন্দুতে। এটা হলো ভারসাম্য বিন্দু। হ্যাঁ, তাহলে এখানে আয় দেখানো হচ্ছে, আয় দেখা যাচ্ছে কত 400 টাকা। যে আমরা সঞ্চয় বিনিয়োগের সমীকরণের সমাধান করে যে ভারসাম্য আয় নির্ণয় করেছি, আর চিত্রেও আমরা সঞ্চয় বিনিয়োগের সমতার মাধ্যমে সেই ভারসাম্য আয় নির্ণয় করেছি। এতটুকু দেখাইলেই কমপ্লিট। আশা করি তোমরা যদি ভালোভাবে স্টাডি করো, ইনশাআল্লাহ আল্লাহর রহমতে বুঝে যাবে, আর এটা তোমাদের কাজে আসবে। যে কোনো প্রশ্ন করো এখান থেকে, এই অধ্যায় থেকে। হ্যাঁ, এরকমই হয়তোবা মানগুলো চেঞ্জ করে দিতে পারে। যেমন মানগুলা অবশ্যই যে তোমার এরকম হবে এরকম কিন্তু না। তুমি যদি বিষয়টা বুঝতে পারো তাহলে অবশ্যই তোমার মানগুলো চেঞ্জ করে দিলেও তুমি করতে পারো। তাহলে আমরা যে ভালোভাবে লক্ষ্য করো আমরা কি এতক্ষণ ক্লাসে আমরা কি বিষয় আলোচনা করলাম। এক নম্বর হচ্ছে যে আমরা যে গত ক্লাসের বিষয়টি আলোচনা করেছি যে ভারসাম্য জাতীয় আয়, বদ্ধ অর্থনীতিতে ভারসাম্য জাতীয় আয় নির্ণয় করেছি যে y=c+i, যে এই সূত্রের মাধ্যমে বা এই তথ্যের ভিত্তিতে কীভাবে জাতীয় আয় নির্ণয় করা হয় সেটা আমরা দেখেছি। সেখানে জাতীয় আয়ের মান আসছে, ওয়াইয়ের মান আসছে কত 400। তারপরে আমরা আরেকটা বিষয় দেখেছি যে বিভিন্ন আরও তথ্য জুড়ে দেওয়া হয়েছে, যে সঞ্চয় সমীকরণ দেওয়া হয়েছে এবং বিনিয়োগ দেওয়া হয়েছে। তাহলে সঞ্চয় বিনিয়োগের সমতার মাধ্যমে যে ভারসাম্য জাতীয় নির্ণয় করতে হয়, যে তাহলে আমরা সঞ্চয় বিনিয়োগের সমতার মাধ্যমে ভারসাম্য জাতীয় নির্ণয় করেছি। ভারসাম্য জাতীয় নির্ণয় করে এই আবার যে বিষয়টিতে ভারসাম্য জাতীয় আয় নির্ণয় করে সেটা আবার কি চিত্রে উপস্থাপন করতে বলা হয়েছে। তাহলে আমরা প্রথমে সঞ্চয় বিনিয়োগের সমতার মাধ্যমে ভারসাম্য জাতীয় নির্ণয় করেছি। ভারসাম্য জাতীয় নির্ণয় করে সঞ্চয় সমীকরণ থেকে আমরা সঞ্চয় সূচি তৈরি করেছি। সঞ্চয় সূচি তৈরি করে সঞ্চয় রেখা অঙ্কন করেছি। কারণ যে সঞ্চয় কিন্তু এখানে স্বয়ংভূত সঞ্চয় আর প্ররোচিত সঞ্চয় এখানে আছে, কিন্তু বিনিয়োগে কিন্তু সেরকম না। বিনিয়োগটা স্থির বিনিয়োগ। সেজন্য আমরা সমাধান করতে বা সূচি তৈরি করতে হয়।
তাহলে লম্ব অক্ষে এই এই লম্ব অক্ষে আমরা সঞ্চয়ের মান গ্রহণ করেছি, আর ভূমি অক্ষে আয় ওয়াইয়ের মান গ্রহণ করেছি। গ্রহণ করে আমরা সঞ্চয় রেখা অঙ্কন করেছি, তারপরে বিনিয়োগ রেখা অঙ্কন করেছি। বিনিয়োগ রেখা আর সঞ্চয় রেখা মিলিত হয়েছে পি বিন্দুতে, আর সেখানে ভারসাম্য জাতীয় নির্ণয় হয়েছে। আর এবার এইটুক করলেই তোমার কমপ্লিট। তাহলে যে আশা করি সবাই বুঝতে পেরেছে। আর বাসায় যদি স্টাডি করো, এরকম যদি স্টাডি না করো, বিষয়টা বুঝলে কিন্তু বাসায় মোটেও বই খুললেন না, স্টাডি করলেন না, তাহলে কিন্তু বিষয়টা ভুলে যাবে বা তোমার কাছে কঠিন মনে হবে, বা বিষয়টা এরকমভাবে গাণিতিকভাবে ব্যাখ্যা নাও থাকে। তাহলে তোমাকে কি করতে হবে? অবশ্যই বই স্টাডি করতে হবে। আবার এই বিষয়টা লক্ষ্য করবে, অনেকবার দেখবে, কয়েকবার দেখবে, তারপর আবার বই খুলে স্টাডি করবে। স্টাডি করলে ইনশাল্লাহ আশা করি যে আল্লাহর রহমতে কমপ্লিট হয়ে যাবে। এরপরে এবার এটা একটা মুছে ফেলতে পারি বা আরেকটু আলোচনা করতে পারি। আরেকটা বিষয় আলোচনা করতে পারি, সংক্ষেপে আলোচনা করবো আরেকটা বিষয়, যে অতি সংক্ষেপে আরেকটা বিষয় আলোচনা করব। ইনশাল্লাহ। তাহলে আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা এই অবহেলায় না কাটিয়ে ক্লাসটা ভালোভাবে উপলব্ধি করবে আর ভালোভাবে স্টাডি করবে, তাহলেই ইনশাল্লাহ কমপ্লিট হয়ে যাবে। আজকে আমরা আরেকটা বিষয় আলোচনার সূচনা করতে পারি। যদি সময় হয় তাহলে বিস্তারিত আলোচনা করব, তা না হলে আমরা সংক্ষেপে আলোচনা করব। জাতীয় আয় পরিমাপে এই যে আমরা দেখলাম যে জাতীয় আয় যে অনেক সুন্দর করে গাণিতিকভাবে সহজে নির্ণয় করে ফেললাম যে y=c+i। আবার যদি দেখি যে এটা বদ্ধ অর্থনীতি, আর সব দেশের অর্থনীতি কি এখন বদ্ধ অর্থনীতি নেই, এখন আছে কি উন্মুক্ত অর্থনীতি। সারা পৃথিবীতে সব রাষ্ট্রই এখন আর ব্যক্তিগতভাবে কোনো রাষ্ট্রই আর রাষ্ট্র না, যে সে একাই চলবে এরকম আর কোনো রাষ্ট্র নেই পৃথিবীতে। সবাই কি এক রাষ্ট্র আরেক রাষ্ট্রের উপর নির্ভরশীল। যে সেরকম যে এখন আমরা বদ্ধ অর্থনীতি নিয়ে চলতে পারি না, এখন আমরা উন্মুক্ত অর্থনীতি যে আমরা আলোচনা করতে পারি। এই যেমন y=c+i+g+x-m, যে সব দেশেই আমদানি করে, সব দেশে কী করে রপ্তানি করে। তাহলে বদ্ধ উন্মুক্ত অর্থনীতিতে যখন আমরা আলোচনা করব, তখন আমাদের জানার পরিধি, জ্ঞানের পরিধি আরও কী হবে, প্রসারিত হবে। যে আমরা বিষয়টা আরও, যেমন সরকার যেমন দেশে যেমন বিনিয়োগ করে, যেমন ব্যক্তিগত যেমন একজন ব্যক্তি যেমন বিনিয়োগ করতে পারে, এবং বিদেশিরাও এই দেশে বিনিয়োগ করতে পারে। সেই বিনিয়োগটা আমরা যখন ধরেছি। আবার সরকার কী করে, রাষ্ট্র পরিচালনার জন্য সরকার কী করে একটা ব্যয় করে, ব্যাপক অংশ সরকারই তো সব ব্যয় করে, আর ব্যক্তিগত যারা আছে তারা তো বিনিয়োগ করে, আর সরকারি ব্যয়। আবার এর সাথে অ্যাড হচ্ছে যে সরকার কী করে, যেমন ব্যাপক পণ্য কী করে আমদানি করে দেশের প্রয়োজনে। আবার দেশ যদি বিশাল উন্নত হয় বা শিল্প সমৃদ্ধ হয়, তাহলে সে অনেক পণ্য বিদেশে কী করে রপ্তানি করে। তাহলে সরকার যেরকম ব্যয় করে, আবার কি করে সরকার বিদেশ থেকে পণ্য আমদানি করে, আবার বিদেশে পণ্য রপ্তানি করে। তাহলে আমদানি রপ্তানির একটা কি থাকে, ব্যবধান থাকে। ব্যবধানটা হচ্ছে যারা উন্নত রাষ্ট্র, যাদের শিল্প সমৃদ্ধ, তারা বিশাল পণ্য বিদেশে রপ্তানি করে, তার চেয়ে কম পণ্য আমদানি করে, তাতে তার কী হয়, বাণিজ্যিক উদ্ধৃত থাকে, অর্থাৎ বাণিজ্য থেকে তার কী হয়, লাভ হয়। আর আবার আমাদের মতো রাষ্ট্রে বা অনেক রাষ্ট্রে দেখা যায় কি, আমরা যে পরিমাণ পণ্য বিদেশে রপ্তানি করি তার চেয়ে অনেক অধিক পণ্য আমাদেরকে বেশি পরিমাণ অর্থ দিয়ে আমদানি করতে হয়। তাহলে আমদানির ব্যবধান এখানে আমাদের কি থাকে, ঋণাত্মক থাকে। তো সেটা কি হয়, আমরা ব্যয় পদ্ধতি যখন জাতীয় পরিমাপ করি, সেটা কি হয় আমাদের জন্য
জাতীয় এটা কমিয়ে দেয়। তাহলে লক্ষ্য করো, এই যে আমরা জাতীয় পরিমাপ করলাম, যে ব্যয় পদ্ধতি জাতীয় পরিমাপ করলাম, আবার আরেকটা পদ্ধতি আছে আয় পদ্ধতি, আরেকটা পদ্ধতি আছে উৎপাদন পদ্ধতি। যে বিভিন্ন রাষ্ট্র তাদের অবস্থার বা অবস্থার প্রেক্ষিতে যে তারা কোন পদ্ধতিটা তাদের জন্য ভালো হবে তারা বেছে নেয়। হয়তো যে রাষ্ট্রের যে সুবিধা তারা উৎপাদন পদ্ধতি বেছে নেয়, আবার অনেকে আয় পদ্ধতি বেছে নেয়, আবার অনেকে কি নেয় ব্যয় পদ্ধতি। তো এই যে আমরা বিষয়টা পদ্ধতিগুলো লক্ষ্য করলাম, এখন এই পদ্ধতির যে জাতীয় পরিমাপ করলাম, এই পরিমাপটা কি মানে গাণিতিকভাবে যত সহজে দেখলাম তত সহজে হয়ে যাবে? আসলে কিন্তু সহজে না। জাতীয় পরিমাপটা যে অনেক জটিলতা আছে, অনেক জটিল বিষয় আছে যেগুলা জাতীয় আয় পরিমাপের সমস্যা। আর সমস্যাগুলো আলোচনা করলে তাহলে আমাদের পরিমাপটা কি হবে, সঠিক হবে, যে আমরা সমালোচনাগুলো যদি বুঝতে পারি। তাহলে যে সমালোচনা আজকে হয়তোবা আলোচনা করা সম্ভব হবে না, সময় হয়তোবা শেষের দিকে। তা আশা করি যে তোমরা ভালো করবে ইনশাল্লাহ। যে এই ক্লাসটা যদি ভালোভাবে স্টাডি করো তাহলে তোমাদের জন্য মঙ্গলজনক হবে। আসলে এই একবারে কাছে থেকে যে ক্লাস, আর ক্লাসে বসে অনেক প্রশ্ন করা যায়, অনেক কিছু জানা যায়, কিন্তু আসলে প্রযুক্তির মাধ্যমে, যদিও এখন বিপর্যয় চলছে, বিশ্ব বিপর্যয়, তখন এখন আর কিছু করার নেই, সেজন্য আমরা প্রযুক্তির মাধ্যমে কাছাকাছি আসছে হয়তো বা। আল্লাহ, আমি চাই যে আল্লাহ তোমাদের মঙ্গল করুক। যে আজকে আর না বাড়িয়ে আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।